আপনারা দেখছেন জেলা সারাদিন। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। নিয়োগ দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিটে একাধিক বিস্ফোরক দাবি সিবিআই এর। 2014 টেট পরীক্ষায় 157 জন অনুত্তীর্ণ চাকরি প্রার্থীদের নামের তালিকা থেকে 51 জনের চাকরি, এজেন্ট সাব এজেন্টদের মেল আইডি থেকে চাকরি প্রার্থীদের তথ্য যেত সুজয় কৃষ্ণের কাছে। চার্জশিটে এমন দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা সিবিআই। এবং টাকার ভাগাভাগি সংক্রান্ত বিষয়ে উঠে এসেছে বিভিন্ন তথ্য। এই সংক্রান্তই বেশ কিছু তথ্য এসেছে আমাদের কাছে, কলকাতা টিভির কাছে সেই এক্সক্লুসিভ তথ্য রয়েছে। আমরা সেই তথ্যই আজকে ধীরে ধীরে তুলে ধরবো আপনাদের সামনে। আমাদের সঙ্গে রয়েছেন, আপনাদের জানিয়ে রাখি, এই যে তথ্যগুলো উঠে এসেছে ঠিক কোন পর্যায় থেকে শুরু হতো নিয়োগ দুর্নীতির চক্রের যারা ছিলেন মাথা, সেই পান্ডাদের কাজ কোন পর্যায় থেকে শুরু হতো, কিভাবে কাজ করতেন এজেন্ট সাব এজেন্টরা, বিভিন্ন সংস্থার যে নাম উঠে এসেছে এই নিয়োগ দুর্নীতির তদন্তে, সেই সংস্থাগুলি কিভাবে এলো, কত টাকা লক্ষ্যমাত্রা ছিল এই সংস্থাগুলির কাছে, তারা কিভাবে কাজ করতেন, এবং এই নিয়োগ দুর্নীতির যে তদন্তের ক্ষেত্রে এই যে এখানে যে একটা বড় রকমের দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতি কিভাবে ফাঁস হলো, এই প্রত্যেকটি তথ্যই তুলে ধরবো আপনাদের সামনে। আপনাদের জানিয়ে রাখি, বিস্ফোরক চার্জশিট, সাব এজেন্টদের দিয়ে চাকরি প্রার্থীদের অ্যাডমিট কার্ড জোগাড় এবং এজেন্টদের মেল আইডিতে তথ্য সরবরাহ, সেগুলো সাব এজেন্টদের তথ্য যেত। কালীঘাটের কাকুর সহযোগী সেই নিখিল হাতির কাছেও পৌঁছতো তথ্য। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া এই মুহূর্তে রয়েছেন নিউজ রুমে, সরাসরি চলে যাব রিয়ার কাছে। আমি রিয়া, যেটা একদম প্রথম প্রশ্ন যেটা মনে হয় যে এই যে নিয়োগ দুর্নীতি দীর্ঘদিন ধরে যার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, এবং তাদের কাছে সাপ্লিমেন্টারি চার্জশিটে তারা নতুন কি তথ্য দাখিল করতে পারলো আদালতের সামনে, কিভাবে চলতো এই চক্রের কাজ, ঠিক কোন পর্যায় থেকে এই চক্রের এজেন্ট সাব এজেন্ট বা মাথারা তারা এই নিয়োগ দুর্নীতির শুরু করতেন। অঙ্কুরদা, তোমাকে জানিয়ে রাখবো যে এই নিয়োগ দুর্নীতির যে জাল সেটা অনেকটা দূর অবধি বিস্তার, সেই বিষয়টা কিন্তু আগেই বলেছিলেন তদন্তকারী এজেন্সি অর্থাৎ সিবিআই এবং ইডিও, এবং কালীঘাটের কাকু যার কথা বারবার উঠে এসেছে, সেই কালীঘাটের কাকু সহ কুন্তল ঘোষ, শান্তনু ব্যানার্জি সহ সন্তু গাঙ্গুলি, একাধিক নাম উঠে এসেছে এই নিয়োগ দুর্নীতিতে। এবং এই যে পুরো চক্র কাজ করেছে, যেটা কিনা গতকালকে একটি সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে সিবিআই ব্যাংশাল আদালতে, যেখানে একাধিক ধারা রয়েছে এবং তার সঙ্গে 54 জন উইটনেস রয়েছে বলে সেটাও মেনশন করেছে সেই চার্জশিটে। এবং তোমার প্রথম যে প্রশ্ন যে কিভাবে এই পুরো যে প্রক্রিয়াটা যেটা চালানো হতো এই নিয়োগ দুর্নীতি মামলায়, যে একদম প্রথম থেকে এই চার্জশিটে উল্লেখ রয়েছে, একদম স্টেপ বাই স্টেপ আমরা সেই তথ্যগুলোই তুলে ধরবো। এবং প্রথম যে অঙ্কুরদা তোমার যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরে আসি যে কিভাবে এই চক্র চলতো এবং কিভাবে শুরু হয়েছিল এই চক্র। সেটা হচ্ছে যে সিবিআই এর গতকালকের এই চার্জশিটে একাধিক বিস্ফোরক তথ্য রয়েছে, এবং প্রথমেই যেটা রয়েছে যে সাব এজেন্টদের দিয়ে চাকরি প্রার্থী অর্থাৎ নন কোয়ালিফাইড যারা রয়েছে তাদের থেকে এই সমস্ত অ্যাডমিট কার্ড তোলানো হতো। অর্থাৎ আরো একবার বলবো যে সাব এজেন্ট যারা রয়েছে, সেই সাব এজেন্টরা যারা নন কোয়ালিফাইড তাদের থেকে একের পর এক অ্যাডমিট কার্ড তুলতো, এবং সব জায়গা থেকে যে অ্যাডমিট কার্ড তোলা হতো তার যে ডিটেলস সমস্তটা মেল করা হতো দুটো এজেন্টের মেল আইডিতে। একদম প্রধান যে দুটো মেল আইডি সেই দুটো তোমাকে জানিয়ে রাখবো যে পিকলু ঘোষ 01@gmail.com এবং deepak.mam@gmail.com। এই দুটো মূল জিমেল অ্যাকাউন্ট, যেখানে মেল করা হতো বিভিন্ন সাব এজেন্টরা যে অ্যাডমিট কার্ড, নন কোয়ালিফাইডদের অ্যাডমিট কার্ড নিত, সেখান থেকে একদম ডিটেলস তথ্য যেত এই দুটো মেল আইডিতে, এবং সেখান থেকে চক আউট করা হতো। সেই সমস্ত বিষয়ে বসে চক আউট হতো, এবং চক আউট হয়ে কারা বেশি টাকা দিয়েছে, কাদের চাকরি পাওয়াটা দরকার এবং কাদেরকে চাকরি দিতেই হবে, মাস্ট রয়েছে, সেই সমস্ত বিষয়টা এই মেল থেকে হার্ড কপি নেওয়া হতো, প্রিন্ট আউট বার করা হতো,
চক আউট করতো এবং চক আউট করে যেই চক আউটের যে বিষয় সেখানে কিন্তু একাধিক নাম অর্থাৎ শান্তনু থেকে কুন্তল প্রত্যেকেই কিন্তু এর সঙ্গে জড়িত ছিল। তারা এই হার্ড কপি দেখে এই সমস্তটা তারা বার করতো চক আউট করে এবং তারপরে সেই চক আউট যে ভার্সন সেইটা চলে যেত, সেই লিস্ট চলে যেত কালীঘাটের কাকুর কাছে অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের কাছে। এবং শুধু তাই নয়, সুজয় কৃষ্ণ ভদ্রের যে স্টাফ নিখিল হাতি তার কাছেও কিন্তু যেত এই পুরো চক আউট যে ভার্সন বা যে লিস্ট সেটা চলে যেত এই দুজনের কাছে। এবং এই দুজনের যে মেল আইডি যেটা পুরোটাই কিন্তু উল্লেখ রয়েছে গতকালকের এই সাপ্লিমেন্টারি চার্জশিট যেটা সিবিআই দিয়েছে, এই দুজনের মেল আইডি যেখানে সুজয় কে ডট ভদ্র BHADRA@gmail.com সেই মেল আইডি এবং অপর একটি মেল আইডি হচ্ছে নিখিল হাতি NIKHILHATI09@gmail.com। এই দুটো মেল আইডিতে পাঠানো হতো এবং মূলত এই দুটো মেল আইডিতে এই চক আউট করার পর যে মেলটা থেকে আসতো সেটা হচ্ছে পিকলু ঘোষ 01@gmail.com। রিয়া, একটা বিষয় বুঝতে চাইবো যে এই যে পিকলু ঘোষ বা দীপক.mm এই দুটো মেল আইডিতে যাদের নাম বা যাদের অ্যাডমিট কার্ডের ডিটেলস এসে পৌঁছতো এরা সকলেই আগে থেকেই এই সাব এজেন্টদেরকে চাকরি পাওয়ার জন্য টাকা দেওয়ার জন্য সম্মত হয়েছেন, তাই তো? এই সাব এজেন্টরা থাকতোই এই কারণের জন্য যে যারা নন কোয়ালিফাইড তাদেরকে আইডেন্টিফাই করে তাদের থেকে অ্যাডমিট নেওয়া, তাদের থেকে টাকা তোলা, টাকা তুলে তাদেরকে বলা যে তারা অবধারিত চাকরি পাবেই, তারা যে টাকা দিয়েছে সেই টাকার বিনিময়ে তারা চাকরি পাবেই, দিয়ে তাদেরকে কনফার্ম করে তাদের থেকে টাকা নিয়ে এই সমস্ত সাব এজেন্টরা তারা টাকা পাঠিয়ে দিত, তারা লিস্ট অর্থাৎ যাদের লিস্ট সেই লিস্ট পাঠিয়ে দিত এজেন্টদের কাছে। এবং মূল যে দুটো এজেন্টের মেল আইডিতে এই সমস্তটা আসতো নামের তালিকাগুলো আসতো সেটা হচ্ছে দুটো মেল আইডি যেটা তোমায় বললাম যে পিকলু ঘোষ 01@gmail.com এবং দীপক MM@gmail.com। এই দুটো মেল আইডিতে পুরো তথ্য আসতো, নামের তালিকা চলে আসতো এবং তারপরে এই তালিকাগুলো প্রিন্ট আউট বার করা হতো। প্রিন্ট আউট বার করে যেখানে শান্তনু থেকে আরম্ভ করে কুন্তল এই ধরনের যারা এজেন্টরা ছিল তারা প্রত্যেকে এই তালিকা গো থ্রু করতো এবং সেখান থেকে কাদের চাকরি দিতে হবে, যাদের মাস্ট থাকতো সেই সমস্ত বিষয়টা চক আউট করার পরে সেগুলোকে মেল করা হতো কালীঘাটের কাকুর কাছে। এবং কালীঘাটের কাকু এবং তারই সঙ্গে কালীঘাটের কাকুর অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রর যে স্টাফ ছিল নিখিল হাতি বলে এই চার্জশিটে মেনশন রয়েছে, নিখিল হাতি, এই দুজনের মেল আইডিতে ফরওয়ার্ড করা হতো এই মেলগুলো অর্থাৎ পুরো একদম ফাইনাল নামের লিস্ট চলে আসতো এই দুটো মেল আইডিতে অর্থাৎ সুজয় কে ভদ্র @gmail.com এবং নিখিল হাতি 09@gmail.com। এই দুটো মেল আইডিতে চলে আসতো পুরো তথ্য এবং তারপরেই এখান থেকে ঠিক করা হতো যে কারা চাকরি পাবে কারা চাকরি পাবে না। এই পুরো বিষয়টা কিন্তু এই জায়গা থেকেই পুরোটা চক আউট করে পাঠিয়ে দেওয়ার পর এই জায়গা থেকেই কিন্তু বলা হতো যে কারা চাকরি পাবে কারা পাবে না এবং কত টাকা তুলতে হবে, একজনের থেকে কত টাকা নিতে হবে বা কতজনকে টার্গেট করতে হবে তার থেকে কত টাকা তুলতে হবে, এই সমস্ত বিষয়টা কিন্তু এই যে তোমাকে বললাম যে সাব এজেন্ট প্রথমে তারা আইডেন্টিফাই করতো, তারপরে সেটা চলে আসতো এজেন্টের কাছে, এজেন্টরা চক আউট করে মূল যারা ছিল তারা চক আউট করে সেটা পাঠিয়ে দিত কালীঘাটের কাকু এবং তার স্টাফকে। সেখান থেকে বসে ঠিক করা হতো যে কারা চাকরি পাবে এবং কতজন চাকরি পাবে, কতজন লিস্টের যারা রয়েছে তার মধ্যে কতজনকে চাকরি দিতে হবে এবং কারা কত টাকা দিয়েছে, সেই সমস্ত বিষয়টা কিন্তু এই জায়গা থেকে ঠিক করা হতো বলে এমনটাই চার্জশিটে উল্লেখ রয়েছে। তেমনটাই কিন্তু আমাদের হাতে যে চার্জশিট রয়েছে সেখানে কিন্তু এমনটাই উল্লেখ রয়েছে। রিয়া, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ একটা বিষয় বোঝা গেল, নিয়োগ দুর্নীতির শুরুতেই একদম অ্যাডমিট কার্ডটাকে দেখে কারা কারা নিয়োগ পরীক্ষা দিচ্ছেন এবং তাদের অ্যাডমিট কার্ড থেকে অ্যাডমিট কার্ড নিয়ে নেওয়া এবং তারা যারা টাকা দিয়ে চাকরি পেতে ইচ্ছুক
তাদের একটা তালিকা তৈরি করা, সেই তালিকাটা তুলে সাব এজেন্টরা পাঠিয়ে দিচ্ছে একটি নির্দিষ্ট জায়গায়, সেখান থেকে আবার হার্ড কপি নিয়ে তাদের মধ্যে থেকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে সেই বিষয়টি পৌঁছে যাচ্ছে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রর কাছে, এবং সেখান থেকে আবার পরবর্তী ধাপের দিকে এগোচ্ছে। আমরা পরবর্তী ধাপের দিকেও যাব। 2014 টেটের 157 জন অনুত্তীর্ণ চাকরি প্রার্থীদের নামের তালিকা এজেন্টদের কাছে, নামের তালিকা, সেই তালিকা মেল করেন সুজয় কৃষ্ণ ভদ্র, এবং সেখানে দুজন এজেন্ট থাকতেন। সেই পর্বটা কিভাবে চলতো এবং এই যে লিপস অ্যান্ড বাউন্ডস নামক সংস্থার সঙ্গে এই গোটা ঘটনা নাম জড়িয়ে যাওয়া কিভাবে ঘটলো সেটাও জানবো আমরা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। আমি রিয়ার কাছ থেকে জানবো এই যে সুজয় কৃষ্ণ ভদ্রর কাছে পৌঁছে গেল গোটা বিষয়টি, তারপর সেখান থেকে কিভাবে চলতো এই চক্রের কাজ, লিপস অ্যান্ড বাউন্সের নামই বা কিভাবে যুক্ত হলো বা জড়িয়ে গেল এই ঘটনার সঙ্গে, পুরো বিষয়টি জানবো রিয়া মাঝির কাছ থেকে। রিয়া রয়েছেন এই মুহূর্তে নিউজ রুমে, সরাসরি চলে যাব। রিয়া, এই যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে তুমি একটা পর্ব অবধি বললে কিভাবে কাজটা করতো এরা, এবং সেক্ষেত্রে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের কাছে পৌঁছে গেল একটা বড় তালিকা, সেখান থেকেও আবার ঝাড়াই বাছাই হবে এবং তারপরে সেই কারা কারা চাকরি পাবে সেই বিষয়টি স্থির হবে। নিশ্চয়ই সেটা না পেলে কেউ এতগুলো টাকা দিচ্ছে, সে নিশ্চয়ই চাকরির জন্যই লড়াই করছে, এবং সেক্ষেত্রে সুজয় কৃষ্ণ ভদ্র বা তার যারা সহকারী ছিল তাদের কাজটা পরবর্তী পর্যায়ে কিভাবে হতো, এবং লিপস অ্যান্ড বাউন্ডস এই সংস্থার নাম যে নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িয়ে গেল সেটাই বা কিভাবে জড়িয়ে গেল। একদমই অঙ্কুরদা, আগের যে স্টেপটা তোমাকে বললাম সেখান থেকে রেস ধরে আমি বলি যে নিখিল হাতি, এই নিখিল হাতি হচ্ছে সুজয় কৃষ্ণ স্টাফ। কোথাকার স্টাফ? যিনি কিনা লিপস অ্যান্ড বাউন্ডসের স্টাফ। সেখান থেকেই কিন্তু নাম এলো লিপস অ্যান্ড বাউন্ডসের, এবং এখানেই শেষ নয়, আরো নাম রয়েছে। শুধু যে নিখিল হাতির নাম রয়েছে এমনটা কিন্তু নয়, লিপস অ্যান্ড বাউন্ডসের আরো অনেকের নাম রয়েছে, এবং যার মধ্যে এই মুহূর্তে আমি তোমাকে যে নামটা বলবো সেটা হচ্ছে সেখানকার একজন রিসেপশনিস্ট, রিসেপশনে বসেন একজন মহিলা, তার নামও রয়েছে। এবং কি করে এই নামগুলো এলো তোমাকে জানিয়ে রাখি, 2014 যে টেট, সেই টেটের 157 জনের তারা আনকোয়ালিফাইড ক্যান্ডিডেট, তাদের নামের তালিকা প্রথম মেল করা হয় সুজয় কৃষ্ণ ভদ্রের মেল আইডি থেকে। সেটা মেল করা হয় দুজন এজেন্টকে, দুজন এজেন্টের কাছে সেই মেল যায়, এবং সুজয় কৃষ্ণ ভদ্রের মেল আইডি থেকে সেই মেল যায়, যেখানে দুজন যারা ছিল অর্থাৎ যারা এজেন্ট, সেই এজেন্ট হচ্ছে অরবিন্দ রায় বর্মন এবং দীপক কুমার বিশ্বাস। এই দুজনের মেল আইডিতে যায় সুজয় কৃষ্ণ ভদ্রের মেল আইডি থেকে, অর্থাৎ যেটা আমি আগেই বললাম যে সুজয় কৃষ্ণর মেল আইডি sujayk@ভদ্র@gmail.com, এই মেল আইডি থেকে দুজনের কাছে যায় অরবিন্দ রায় বর্মন এবং দীপক কুমার বিশ্বাস, দুজনই এজেন্ট। এদের কাছে 157 জনের নন কোয়ালিফাইড ক্যান্ডিডেটের নাম পাঠানো হয়। এই দুজনের কাছে সুজয় কৃষ্ণ এই দুজন এজেন্টকে পাঠায় সেই নামের লিস্ট, এবং অরবিন্দর যে সাব এজেন্ট রয়েছে, অরবিন্দর যে সাব এজেন্ট রয়েছে দয়াল সাহা, সেই দয়াল সাহাকে পাঠানো হয়। অরবিন্দ সাহা যখনই সুজয় কৃষ্ণ ভদ্রের থেকে এই লিস্ট পায় 157 জনের, সেই লিস্ট চলে যায় দয়াল সাহা অর্থাৎ অরবিন্দর যে সাব এজেন্ট, তার কাছে চলে যায় সেই লিস্ট, এবং সেই লিস্ট সেখানে যাওয়ার পরে দয়াল সাহা সেটাকে পাঠায় হচ্ছে লিপস অ্যান্ড বাউন্ডসের যিনি রিসেপশনে বসতেন সুস্মিতা, তার কাছে পাঠানো হয় এই পুরো লিস্ট তার কাছে পাঠানো হয়। এবং তোমাকে জানিয়ে রাখবো যে এই যখনই এই রিসেপশনের কাছে যে রিসেপশনে বসেন তার কাছে যখন পাঠানো হয়, তার যে মেল আইডিটা সেটা হচ্ছে POPPIN অর্থাৎ popin ss850@gmail.com, popin ss850@gmail.com, এই মেল আইডিতে পাঠানো হয়। অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র 157 জনের যারা 2014 টেটে তারা আনকোয়ালিফাইড, তাদের একটা লিস্ট বানানো হয়। সেই লিস্ট কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র তিনি পাঠিয়ে দেন এই লিস্ট দুজন
এজেন্টের কাছে, যারা অরবিন্দ্র রায় বর্মন এবং দীপক কুমার বিশ্বাস, এই দুই এজেন্ট যখন এই লিস্টটা দেখে, অরবিন্দ তার সাব যে এজেন্ট রয়েছে, অর্থাৎ এই লিস্ট পাঠানোর কারণ হচ্ছে যে তাদের থেকে টাকা তোলার কারণ হচ্ছে টেটের যে আনকোয়ালিফাইড তাদের লিস্টটা আগেই কালীঘাটের কাকু পেয়ে গেছে যে কারা কারা আনকোয়ালিফাইড হয়েছে, এবং সেই আনকোয়ালিফাইড যারা রয়েছে তাদের মধ্যে কারা টাকা দিয়ে চাকরি পেতে চায় বা আগে তারা চাকরি পেতে চায় তাদেরকে কমিউনিকেট করতে হবে। সেই কারণের জন্যই এজেন্টকে পাঠানো হয় সেই লিস্ট, এবং সেই লিস্ট যেহেতু এজেন্টকে পাঠানো হয় আর এই কাজগুলো যেহেতু সাব এজেন্টরা করে, সেই কারণের জন্য অরবিন্দর কাছ থেকে চলে যায় সেটা দয়াল সাহার কাছে, সাব এজেন্টের কাছে, এবং তারা এই যখন পুরো ডিটেলসটা পায় সেই ডিটেলস মতো কাজ করে সেটা আবার সেই লিস্ট পাঠিয়ে দেয় এই যে রিসেপশনে যিনি বসেন, যে মহিলা রয়েছে সুস্মিতা, তার কাছে সেটা পাঠিয়ে দেওয়া হয়। এবং যখনই এই মহিলার কাছে সেই লিস্ট যায়, সেই লিস্ট এই যে পপিন ss850@gmail.com এই মেল আইডিতে যায়, এবং সেই মেল আইডি হ্যান্ডেল করতো এই লিপস অ্যান্ড বাউন্সের যিনি রিসেপশনে বসতেন যেই মহিলা, তার কাছে চলে যায় এবং তিনি হ্যান্ডেল করেন, এবং তিনি হ্যান্ডেল করার পরে তারপরে এই পুরো বিষয়টাকে ফরওয়ার্ড করে দেওয়া হয় আবার সুজয় কৃষ্ণ ভদ্রের কাছে। এই যে পুরো বিষয়টা, এই যে মেল চালাচালির পুরো বিষয়টা, একজন আরেকজনকে মেল করছে, সে আবার অপরজনকে ফরওয়ার্ড করছে, এই যে পুরো চক্রটা, এই যে একটা সার্কেল, এই যে সার্কেলটা যখন সিবিআই তদন্তে নামে তখন কিন্তু এটা পুরোটা নীল ছিল, অর্থাৎ সমস্ত মেল থেকে সবটাই ডিলিট করে দেওয়া হয়েছিল। কিন্তু সিবিআই এই পুরোটা রিকভার করে, এবং রিকভার করার পরে সিবিআই এই পুরো বিষয়টা, এই ছকটা সিবিআই জানতে পারে, এবং জানার পরেই যখন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের একজন সেক্রেটারিকে জিজ্ঞাসাবাদ করে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই লিস্ট যে 157 জনের যে লিস্ট, সেই লিস্ট থেকে যে 51 জনের চাকরি হয়েছিল এবং টাকা নিয়ে চাকরি হয়েছিল সেটা কার্যত পরিষ্কার হয় তদন্তকারী আধিকারিকরা, এবং তারপরেই সেখান থেকে দেখা যায় যে এই 157 জনের মধ্যে 51 জনের চাকরি হয়েছিল বলে এমনটাই তদন্তকারী আধিকারিক তারা জানতে পারে। রিয়া, তুমি আমাদের সঙ্গে থাকো। এখানে বেশ কয়েকটা প্রশ্ন উঠছে, যে প্রশ্ন অর্থাৎ সিবিআই জিজ্ঞাসাবাদ করছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের একজন আধিকারিককে, সচিব পর্যায়ের আধিকারিককে, এবং তার কাছ থেকে এই বিষয়টি কনফার্মড হওয়া যাচ্ছে যে কিভাবে ঘটতো এই চক্রটা, কিভাবে কাজ করত, এবং একই সঙ্গে যে প্রশ্ন উঠছে যে কিভাবে কাজগুলো করত, লিপস অ্যান্ড বাউন্স কিভাবে যুক্ত ছিল। আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব, কিন্তু নিতেই হবে একটা বিজ্ঞাপনী বিরতি। বিজ্ঞাপনী বিরতির পর আবারও ফিরে আসছি এই নিয়োগ দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিটে সিবিআই যে নতুন তথ্য আদালতের সামনে পেশ করেছে সেই তথ্য তুলে ধরবো আপনাদের সামনে একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। আপনারা শুনছিলেন নিয়োগ দুর্নীতির যে ক্ষেত্রে, তদন্তের ক্ষেত্রে যে সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআই আদালতে পেশ করেছে, সেই সাপ্লিমেন্টারি চার্জশিটের তথ্য এসেছে কলকাতা টিভির হাতে। সেই এক্সক্লুসিভ তথ্য আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি আমরা। নিউজ রুমে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। যে তথ্য আমরা জানতে পারলাম যে অ্যাডমিট কার্ড প্রথমে, সেখান থেকেই খোঁজটা শুরু হতো ওই নিয়োগ দুর্নীতির চক্রের যারা এজেন্ট, সাব এজেন্ট, তাদের যারা নিয়োগ দুর্নীতি পরীক্ষা দিয়ে অকৃতকার্য হয়েছেন, সেই অকৃতকার্য হওয়া সেই সমস্ত পরীক্ষার্থীদের খোঁজ করে তারা যদি টাকা পয়সা দিয়ে চাকরি পেতে ইচ্ছুক হন তাদেরকে খুঁজে বার করা, তার জন্যই কাজে লাগতো সাব এজেন্টরা, এবং তাদের হাতে পৌঁছে যেত তাদের যে সমস্ত পরীক্ষার্থীরা রয়েছেন অকৃতকার্য পরীক্ষার্থী, তাদের যে সমস্ত ডিটেলস, অর্থাৎ তাদের অ্যাডমিট কার্ডের ডিটেলস, তাদের বাড়ির ঠিকানা, এবং তাদেরকে কত টাকা দিলে তারা পরীক্ষার তারা কৃতকার্য হবেন বা নিয়োগটা পাবেন সেই বিষয়ে তাদের কনভিন্স করার দায়িত্ব থাকতো এই এজেন্টদের, এবং তারা কনভিন্স করে তাদের কাছ থেকে টাকা এবং অন্যান্য সমস্ত ডিটেলস তারা নিতেন, এবং সেই কাজটা প্রথম থেকে শুরু হয়ে প্রথমে তা আসতো নির্দিষ্ট কয়েকটি মেল আইডিতে, সেখান থেকে চলে আসতো কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের কাছে। সেই ডিটেলস নিয়ে আবার সুজয় কৃষ্ণ ভদ্র তিনি তার অন্যান্য এজেন্টদের পাঠাতেন, এবং এখানেই একজন অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন লিপস অ্যান্ড বাউন্সের একজন রিসেপশনিস্ট। সেই রিসেপশনিস্টের কাছ থেকে আবার সেই তথ্য, সেই মেল ফরওয়ার্ড করা হতো কাকুর মেল আইডিতে। এই সমস্ত মেল ডিলিট করে দিয়েছিলেন নিখিল এবং সুজয় নামে এই নিয়োগ দুর্নীতি চক্রের অন্যতম দুই পান্ডা।
পরে সিবিআই এই সমস্ত মেল উদ্ধার করে। আমি আবারও ফিরে যাব নিউজ রুমে, রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝির কাছে। রিয়া, এই যে বিষয়টি আমরা তুমি যেটা দর্শকদের জানালে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের একজন আধিকারিক বা সচিব পর্যায়ের আধিকারিককে জিজ্ঞাসাবাদ করে সিবিআই এই তথ্য জেনেছে, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকেও কেউ কেউ যে এই ঘটনার সঙ্গে লিপ্ত ছিল সেই বিষয়টি কি আর অস্বীকার করা যায়? সেক্ষেত্রে শুধু একজন সচিব পর্যায়ের আধিকারিক নাকি তারও ওপরের কেউ যুক্ত ছিলেন? সিবিআই এর হাতে প্রমাণ কি এসেছে সেই সম্পর্কে কোনো তথ্য পাওয়া যাচ্ছে? একদমই অঙ্কুরদা, দেখো আমরা দেখেছি যখন এই নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে যখন সরব হয় সেন্ট্রাল এজেন্সি, তারপরেই কিন্তু একের পর এক এই ধরনের যে সমস্ত এডুকেশন বোর্ডগুলো রয়েছে সেখানে তারা হানা মারে এবং বিভিন্ন জায়গায় তারা তোলপাড় করে। কারণ এর আগেও আমরা দেখেছি যে প্রাইমারি টেটে সেখানেও দেখেছি যে এই বিকাশ ভবনে যখন তল্লাশি অভিযান চালায়, সেই তল্লাশি অভিযান চালিয়ে একাধিক হেভি ওয়েটের নাম পাওয়া গিয়েছিল। তাদের মধ্যে বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসের রয়েছে, এখন তৃণমূল কংগ্রেসে নেই, এই মুহূর্তে বিজেপিতে রয়েছে। প্রত্যেকের নাম কিন্তু সেখান থেকে পাওয়া গিয়েছিল। এবং তুমি যে প্রশ্নটা করলে যে এই বোর্ডে কেউ যুক্ত রয়েছে কিনা, দেখো বোর্ডে যদি কেউ যুক্ত না থাকে তাহলে এই ধরনের পুরো একটা সার্কেল, এই ধরনের একটা স্ক্যাম করা সেটা কিন্তু কার্যত পসিবল হয় না। এবং তুমি একটা জিনিস ভাবো, এই যে নিখিল হাতি বা সুজয় কৃষ্ণ ভদ্র বা এই শান্তনু ব্যানার্জি বা কুন্তল ঘোষ যাদের নাম উঠে আসছে, এই যে ব্যক্তি, তাদের এই দূর দূর তক তো কোনো রকম লেনা দেনাই নেই এই এডুকেশন বোর্ডের সঙ্গে, বা কারা চাকরি পাচ্ছে কারা চাকরি পাচ্ছে না। এই যে একদম বলা যায় যে ডিটারমাইন স্ক্যাম, সেই ডিটারমাইন স্ক্যাম করার জন্যই কিন্তু তারা এই পুরো বিষয়টা, তারা এই যারা নন কোয়ালিফাইড তাদের পুরো একটা লিস্ট তোলা এবং সেই লিস্ট একজনের থেকে আরেকজনকে পাঠিয়ে দেওয়া, একদম পুরো প্রি প্ল্যান ওয়াইজ এই যে স্ক্যামটা চলেছে সেটা কিন্তু সিবিআই চার্জশিটে একদম কার্যত স্পষ্ট। এবং সিবিআই বিভিন্ন সময় তারা কোর্টে দাঁড়িয়ে একের পর এক কিন্তু তারা এইটাই বলে গিয়েছে যে একদম প্রি প্ল্যান ভাবে এই পুরো চক্রটা চলেছে। এবং এই পুরো চক্র চালানোর জন্য যেমন এই শান্তনু, নিখিল, বা সুজয় কৃষ্ণ ভদ্র এরা যেমন রয়েছে, তার পেছনে কিন্তু বড় মাথাও রয়েছে, অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় থেকে আরম্ভ করে আরো একাধিক হেভি ওয়েটের নাম, যেটা কিনা এই যে চার্জশিট সেই চার্জশিটে উল্লেখ রয়েছে। তবে অঙ্কুরদা, সেই সমস্ত তথ্য নিয়ে আমরা আসবো, কোন হেভি ওয়েটের নাম রয়েছে এই চার্জশিটে, সেই চাঞ্চল্যকর এবং সেই বিস্ফোরক তথ্য আমাদের কাছে রয়েছে, আমরা আসবো। কিন্তু তার আগে তোমাকে বলে রাখি যে এই পুরো চক্রটা চলতো কিভাবে, আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব যে এই পুরো চক্রটা চলতো কিভাবে। যেটা প্রথমেই বললাম যে পুরো সাব এজেন্ট দিয়ে টাকা তোলানো হতো, বা নন কোয়ালিফাইড যারা তারা সেইটাকে আগে জানতো, তারপরে সেই মেল চলে আসতো এজেন্টদের কাছে এবং এজেন্টরা সেগুলো চক আউট করে কারা বেশি টাকা দিয়েছে কারা দেয়নি, কাদেরকে চাকরি পেতে হবে, কারা মাস্ট এই সমস্ত বিষয়টা কিন্তু দেখা হতো। এবং দেখা হওয়ার পর সেগুলো চলে আসতো আবার সুজয় কৃষ্ণ ভদ্র এবং লিপস অ্যান্ড বাউন্স। কিন্তু এখানেই নাম আসে লিপস অ্যান্ড বাউন্সের, কারণ সেখানেই স্টাফ ছিল হচ্ছে নিখিল হাতি এবং যে রিসেপশনিস্টের কথা বলছি, যে রিসেপশনে যিনি বসতেন সুস্মিতা, তারও নাম এসেছে, কারণ তার মেল আইডিতেই, তিনি যে মেল আইডিটা ইউজ করতেন পপিন ss850@gmail.com, সেই মেল আইডিতেই আসতো এবং সেই থেকেই কিন্তু এই লিপস অ্যান্ড বাউন্সের নাম সামনে আসে। এবং সেই লিপস অ্যান্ড বাউন্সের নাম যখনই সামনে আসে, তার মাথাকে ছিল সেই একাধিক প্রশ্ন কিন্তু উঠতে থাকে এবং তদন্ত স্বার্থে সিবিআই একের পর এক নাম সেগুলোকে কিন্তু সামনে এনেছে। এবং এই চার্জশিটে তোমাকে আবারও জানিয়ে রাখবো, এই চার্জশিটেও কিন্তু একাধিক বিস্ফোরক তথ্য রয়েছে এবং হেভি ওয়েটের নাম রয়েছে, কার সঙ্গে কার ঝামেলা সেই সমস্ত বিষয় কিন্তু উল্লেখ রয়েছে এই চার্জশিটে। এবং এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে এই যে একদম সর্বশেষ যেটা বলে আমি শেষ করলাম যে 157 জনের মধ্যে 51 জনের চাকরি হয়েছে, এই বিষয়টা কিন্তু তদন্তকারী আধিকারিকরা তারা জানতে পেরেছেন যখন এই লিস্ট, এই রিকভারি মেলগুলো যখন তারা পায়, তারা যখন সমস্ত বিষয়টা দেখে যে কার থেকে কার মেল গেছে এবং কে মেল একটা বিষয় কি খোঁজ পাওয়া যাচ্ছে এই 157 জনের মধ্যে 51 জনের চাকরি হলো, বাকি 106 জন এই নিয়োগ দুর্নীতির পান্ডাদের তালিকা থেকে কেন বাদ পড়লেন সেই বিষয়ে কিছু জানা যাচ্ছে?
দেখো সেইটা আর বিষয় কিন্তু এখনো অবধি উল্লেখ নেই এই চার্জশিটে, হয়তো তারা পরবর্তী সাপ্লিমেন্টারিতে উল্লেখ করবেন। কিন্তু যেহেতু উল্লেখযোগ্য যে বিষয়টা 51 জন যে চাকরি পেয়েছে, দেখো সমস্ত এই নিয়োগ দুর্নীতিতে, যেটা আগেও আমরা খবর করেছি অঙ্কুরদা, যেখানে দেখা গিয়েছে যে লিস্ট আসতো কিন্তু সেই লিস্টের কেউ কোনো রকম রেফারেন্স লিস্ট আসতো, কোনো হেভি ওয়েটের কাছ থেকে রেফারেন্স আসতো, আবার সাব এজেন্টরা তারা দেখতো যে কারা নন কোয়ালিফাইড আছে, টাকা দিতে ইচ্ছুক রয়েছে, তাদের একটা তালিকা তৈরি করা হতো। এই সমস্তটা মিলিয়ে কিন্তু যে রেফারেন্স আছে সেই রেফারেন্স থেকে হতো, সেখানে টাকা নিত কি নিত না সেটা তদন্ত সাপেক্ষ বিষয়। এবং যাদের নামের এই যে 157 জন যেটার কথা বলছি, যে তাদের মধ্যে কেন বাকিদের চাকরি হলো না, এবং হয়তো এই বাকিদের চাকরি হয়নি কারণ হচ্ছে যে টাকা, যে পরিমাণ টাকা তারা তুলেছে সেটাতে হয়তো কভার করে নিয়েছে তাদের যতটা টাকা দরকার ছিল, এবং যেখানে যেখানে পাঠানোর দরকার ছিল এই সমস্ত বিষয়টা হয়তো 51 জনেই কভার করে নিয়েছে, সেই কারণের জন্য বাকিদের চাকরি দেওয়া হয়নি বা তারা পায়নি। এই একাধিক বিষয় কিন্তু হয়েছে। এবং অত্যন্ত উল্লেখযোগ্য অঙ্কুরদা, তোমাকে একটা বিষয় জানিয়ে রাখবো যে এই চার্জশিটেই উল্লেখ রয়েছে যে যাদের চাকরি হয়নি, বহু ক্ষেত্রে দেখা গিয়েছে যে কিছু জনের যখন চাকরি হয়নি তারা টাকা দিয়েছে কিন্তু চাকরি পাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু তাদের টাকা ফেরতও হয়েছে বলে এমনটাও উল্লেখ রয়েছে এই চার্জশিটেই। তো সেক্ষেত্রে হয়তো যাদের চাকরি হয়নি, সুন্দরভাবে চলতো এই চক্র, যাদের টাকা দিয়ে চাকরি হয়নি তাদের টাকাও ফেরত চলে গিয়েছে সংশ্লিষ্ট সেই অকৃতকার্য পরীক্ষার্থীর কাছে। এবং এই যে চক্র চলতো সেই চক্রের তদন্ত নেমে আমরা এটাও জানতে পেরেছিলাম যে কিভাবে টাকা পয়সার লেনদেন হতো সেই সংক্রান্ত একটি ফোন কল, সেই ফোন কল বা কোনো একটা আলোচনা, সেটা সম্পূর্ণ রেকর্ড হয় এবং সেই রেকর্ড কার কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বর নিয়ে চলে তদন্ত। সেই কণ্ঠস্বর চেক করার জন্য ভয়েস স্যাম্পল টেস্ট করার কথা বলা হয়। এক পক্ষের তরফ থেকে দাবি করা হয় যে সেই কণ্ঠস্বর সুজয় কৃষ্ণ ভদ্র। সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনায় আসবো। তাহলে সেই কণ্ঠস্বর সংক্রান্ত যে বিতর্ক, সেই বিতর্কটা ঠিক কি জানতে পারছে সিবিআই, আমরা সেই আলোচনায় ফিরবো একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর। সঙ্গে থাকুন। আপনারা দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আজকে নিয়োগ দুর্নীতি মামলার যে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, সেই সাপ্লিমেন্টারি চার্জশিটে নতুন কি তথ্য আদালতের কাছে জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সেই তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এবং সেখানে উঠে এসেছে একাধিক উল্লেখযোগ্য তথ্য। কিভাবে চলতো এই নিয়োগ দুর্নীতি চক্রটি, কিভাবে কাজ করত, প্রথমে কিভাবে এই চক্র প্রথম কাজটা কি ছিল, যারা অকৃতকার্য হতেন পরীক্ষা দিয়ে, নিয়োগ যে পরীক্ষা সেই পরীক্ষায় অকৃতকার্য হতেন যারা, তাদেরকে চিহ্নিত করা, তাদের কাছে পৌঁছে যাওয়া এজেন্ট এবং সাব এজেন্টের মাধ্যমে, এবং সেখানে গিয়ে তাদেরকে কনভিন্স করানো যে তারা যদি কিছু টাকা দেয় তাহলে তারা নিয়োগ পেতে পারেন। এবং সেক্ষেত্রে যেই বিষয়টি হলো, তারপরেই তাদের কাছ থেকে সেই টাকা নেওয়া, তাদের অ্যাডমিট কার্ড সহ অন্যান্য ডিটেলস নেওয়া, তারপরে সেটি চলে যেত একটি নির্দিষ্ট মেল আইডিতে। সেই মেল আইডি থেকে আবার চলে যেত কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের কাছে। সুজয় কৃষ্ণ ভদ্রের কাছ থেকে আবার চলে যেত পরবর্তী ধাপগুলিতে, এবং এর মধ্যেই জড়িয়ে যায় লিপস অ্যান্ড বাউন্স সংস্থার নাম। কারণ লিপস অ্যান্ড বাউন্সের যে রিসেপশনিস্ট তিনিও ছিলেন এই চক্রের অন্যতম একজন। এবং সেখান থেকে কিভাবে টাকাগুলো যেত, এই কাজ করতে গিয়েই কালীঘাটের কাকু শান্তনু কুন্তল 2017 সালে তাদের একটি বৈঠক হয়, যে আলোচনার বিষয়ে ঘুষের টাকা নিয়ে আলোচনা হয়, এবং সেখানে ভয়েস রেকর্ড করে নেন এদেরই কোনো একজন। কে রেকর্ড করে নিয়েছিলেন, এই ভয়েস স্যাম্পল থেকে কি জানা যাচ্ছে, সিবিআই কি জানতে পারছে, সেই বিষয়গুলি জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি, রয়েছেন নিউজ রুমে। সরাসরি চলে যাব রিয়ার কাছে। রিয়া, আমরা দেখেছি নিয়োগ দুর্নীতি তদন্তে বারংবার উঠে এসেছে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রর ভয়েস স্যাম্পলের কথা। কেন তিনি কণ্ঠস্বরের নমুনা দিচ্ছেন না সেই নিয়ে চলেছে বিতর্ক, বহু শো হয়েছে তা নিয়ে এই কলকাতা টিভির পর্দাতেও। আমি এই বিষয়টা জানতে চাইবো যে ঠিক কিভাবে ঘটেছিল সেই ঘটনাটা। একদমই অঙ্কুরদা, তোমাকে জানিয়ে রাখবো যে 2017 সালে কালীঘাটের কাকুর বাড়িতে, অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রর বেহালার বাড়িতে, সেখানে একটি বৈঠক হয়। সেখানে যে মিটিং হয়েছিল সেই মিটিংয়ে কারা কারা উপস্থিত ছিল, সেখানে উপস্থিত ছিল শান্তনু ব্যানার্জি, কুন্তল ঘোষ সহ একাধিক, এবং তারা কারা তাদের নামগুলো আমি অবশ্যই জানাবো। সেটা হচ্ছে যে
সেখানে উপস্থিত ছিল শান্তনু ব্যানার্জি এবং অরবিন্দ্র রয়, তিনি উপস্থিত ছিলেন এবং একই সঙ্গে উপস্থিত ছিলেন হচ্ছে সুরজিৎ চন্দ্র, অরবিন্দ্র রয় বর্মন, কুন্তল ঘোষ সহ শান্তনু ব্যানার্জি এবং কালীঘাটের কাকু সেই বাড়িতে উপস্থিত ছিলেন সেই মিটিং এর সময়। এবং যখন কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রর বেহালার বাড়িতে এই মিটিং চলছিল, সেখানে ঘুষের টাকা নিয়ে মিটিং চলছিল এবং এই মিটিং চলাকালীন কোনো এক এজেন্টের নির্দেশে একদম স্পষ্ট করে বললে যে কুন্তল ঘোষ তিনি নির্দেশ দেন এবং অরবিন্দ রয় বর্মন তিনি এই পুরোটাকে রেকর্ড করে যা যা কথা সেখানে হয়েছিল, সেই মিটিংয়ে যা যা কথোপকথন হয়েছিল সমস্তটা মোবাইলে রেকর্ড করা হয় এবং মোবাইলে রেকর্ড করার পর সেই কথোপকথন পুরো রেকর্ডিংটা নিয়ে নেয় কুন্তল ঘোষ, তিনি নিজের ল্যাপটপে নিয়ে নেয় এবং শুধুমাত্র যেই একটা রেকর্ডিংয়ের ওপরে ভরসা করেই সমস্তটা যে প্রত্যেকের এই যে ভয়েস স্যাম্পল টেস্ট নেওয়া হয়েছে এমনটা কিন্তু নয়। এটা একটা গুরুত্বপূর্ণ অবশ্যই এবং এটা একটা তদন্ত স্বার্থে এই যে একটা কল রেকর্ড, এই যে ফোন রেকর্ডিংটা অর্থাৎ ভয়েস রেকর্ডিংটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে অবশ্যই। এবং এছাড়াও আরো অনেকের ফোন থেকে, যেমন শান্তনু ব্যানার্জির ফোন থেকেও কল রেকর্ডিং পাওয়া গিয়েছে। এই যে একাধিক কল রেকর্ডিং এবং যেখানে টাকা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা, এবং যেটা আমি তোমাকে বলছিলাম যে 2017 সালের যে এই কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে যে মিটিং হয়েছিল, যেই মিটিংয়ে অরবিন্দ্র রয় বর্মন, কুন্তল ঘোষ, শান্তনু ব্যানার্জি এবং সুরজিৎ চন্দ্র এই যে চারজন তারা উপস্থিত ছিলেন এবং কালীঘাটের কাকু টোটাল মিলিয়ে 5 জন যারা মিটিং করেছিলেন এবং ঘুষের টাকা কোথায় কোথায় যাবে সেই রিলেটেড এই মিটিং হয়েছিল। এবং সেখানেই কিন্তু কার্যত বলা হয়েছিল যে বসকে টাকা পাঠাতে হবে, যেই খবর এর আগেও আমরা এক্সক্লুসিভলি দেখিয়েছি এবং যেই রেকর্ড পাওয়ার পরেই কিন্তু মরিয়া হয়ে উঠেছিল তদন্তকারী আধিকারিকরা যে যাদের ভয়েস তারা শুনেছে, এই কল যে এই রেকর্ডিং এ যাদের ভয়েস শুনেছে তাদেরকে যে যাকে যাকে প্রেডিক্ট করা হয়েছিল শান্তনু ব্যানার্জি থেকে কুন্তল ঘোষ থেকে আরম্ভ করে কালীঘাটের কাকু, এই যে ভয়েস গুলো যাদেরকে প্রেডিক্ট করা হয়েছিল এটাই কিন্তু আরো নিশ্চিত হতে চেয়েছিল এবং সেই কারণের জন্য প্রথম ভয়েস স্যাম্পল নিতে চেয়েছিল কালীঘাটের কাকু, যেটা নিয়ে দীর্ঘ টালবাহানা হয়েছিল। দীর্ঘ টালবাহানার পরে কোর্টের নির্দেশে কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল নিতে সক্ষম হয় তদন্তকারী আধিকারিকরা এবং তারপরেই শান্তনু ব্যানার্জির ভয়েস স্যাম্পল নেওয়া হয় এবং কিছুদিন আগে এই ফেব্রুয়ারি মাসের 18 তারিখে কুন্তল ঘোষের তার ভয়েস স্যাম্পল নেওয়া হয় এবং ইতিমধ্যেই এই চার্জশিটে উল্লেখ রয়েছে যে প্রত্যেকের যে ভয়েস স্যাম্পল নেওয়া হয়েছে সেই ভয়েস স্যাম্পলগুলো সিএফএসএল এ পাঠানো হয়েছে। তার রিপোর্ট এলেই কিন্তু কার্যত পরিষ্কার হওয়া যাবে যে এই কল রেকর্ডিং বা যেই ফোন রেকর্ডিং, সেই রেকর্ডিং এ যাদের ভয়েস রয়েছে, যাদেরকে সাসপেক্ট করেছিল তদন্তকারী আধিকারিকরা, তারাই সেই ব্যক্তি বলে যখনই কনফার্ম হবে তখন কিন্তু তদন্তের আরো বেশি অগ্রগতি হবে বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। তবে এই মুহূর্তে যে তথ্য আমি তোমাকে দিচ্ছিলাম যে 2017 সালে যে মিটিং হয়েছিল, এখানে একটা প্রশ্ন আসছে, এই যে মসৃণ ভাবে চলছিল এই চক্রের কাজ, তারা টাকা তুলছিল, টাকা তুলে অকৃতকার্য পরীক্ষার্থীদের চাকরি দিচ্ছিল এবং এখানে প্রত্যেকটি এজেন্ট বা প্রত্যেকটি পার্ট তারা তাদের নিজেদের কাজটা জানতো। এখানে যখন একটা আলোচনার প্রয়োজন হচ্ছে, সেটা কালীঘাটের কাকু, শান্তনু, কুন্তল, অরিন্দম, রায়বর্মন আরো যারা ছিলেন, তারা হঠাৎ করে অবিশ্বাসের বাতাবরণটা কেন তৈরি হলো? কেন তারা নিজেদের এই আলোচনা ফোন রেকর্ড করে রাখতে গেলেন, ল্যাপটপে তুলে রেখে দিলেন? সেই বিষয়টি সম্পর্কে তদন্তকারীরা কি এখনো পর্যন্ত কিছু জানতে পেরেছেন? সাপ্লিমেন্টারি চার্জশিটে কি সেই সংক্রান্ত বিষয় কিছু প্রতিফলিত হয়েছে? দেখো, এই বিষয়টা খুব স্পষ্ট অঙ্কুরদা। যখন এই ধরনের টাকা সংক্রান্ত কাজ চলে তখন কিন্তু যেহেতু এই টাকা কিন্তু 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ বা 10 লাখেরও বিষয় নয়, এটা কিন্তু পুরোটাই কোটিতে। এবং এই কোটি টাকার যখন একটা পুরো বিষয়, পুরো একটা চক্র চলছে এবং সেখানে একটি মিটিং হচ্ছে এবং যেই মিটিংয়ে একে অপরকে বলছে যে কত টাকা, এইটা কিন্তু একদিকে বলতে গেলে খুব স্পষ্টভাবে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হতো যে
তোমার আন্ডারে এতগুলো সাব এজেন্ট আছে, তোমার এই কাজ যে এত কোটি টাকা তুলে দিতে হবে, এবং তারপরে অপর একজনকে বলা হতো, সেটা শান্তনু হোক বা কুন্তল এরকম ধরনের যারা এজেন্ট ছিল তাদেরকে রীতিমতো টাস্ক দেওয়া হতো এবং টাস্ক দিয়ে বলা হতো তোমার সাব এজেন্ট বা তুমি এই এত কোটি টাকা তুলে দেবে। এবং সেই যে টাস্ক, সেই টাস্ক যখন এজেন্টরা ফলো করছে সেই সময় একটি মিটিং হচ্ছে এবং সেই মিটিংয়ে সেখানে ঘুষের টাকা, অর্থাৎ যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, সাপোজ ধরো 100 কোটি টাকা, এবং সেই 100 কোটি টাকার মধ্যে কয়েক কোটি টাকা সেটা পাঠাতে হবে এক জায়গায়, সেটা আগে থেকে চক আউট করা যে এই টাকা এখানে পাঠাতে হবে, কিন্তু বাকি যে টাকাটা বাঁচবে সেটা নিজেদের মধ্যে ভাগ বাটোরা হয়ে যাবে। এবং সেই ভাগ বাটোরা যখন হবে সেখানে কে কত টাকা পাবে বা কে কত টাকা, আমরা সেই জায়গাটা আসবো রিয়া। আমি যেটা জানতে চাইছিলাম এক্ষেত্রে যে এই নিজেদের মধ্যে একটা অর্থাৎ অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছিল এই হিউজ অ্যামাউন্ট নিয়ে, যেহেতু কারবারটা চলছিল। যে কথা আমাদের প্রতিনিধি রিয়া মাঝি বলছেন যে এজেন্টদের কাছে টার্গেট বেঁধে দেওয়া হতো। আমরা দেখেছি সেলস কোম্পানিগুলো বিভিন্ন তাদের পণ্যের জন্য টার্গেট বেঁধে দেয় যে তোমাকে এত টাকার সেল করতে হবে, অর্থাৎ এরা প্রত্যেকে এক একজন এজেন্টের যে কাজগুলো করতেন যে তাকে এত টাকা কোম্পানিকে বিজনেস দিতে হবে, এটা একটা বিজনেসে দাঁড়িয়ে গিয়েছিল এবং সেই বিজনেসে কে কত টাকা পেত আমরা সেই বিষয়টি নিয়ে এবার জানবো যে এই টাকা যাদের নাম এখনো পর্যন্ত আমরা বারংবার শুনতে পাচ্ছি, সেই তারা কে কত টাকা করে পাবেন সেই বিষয়টি জানার সময় এসেছে এবং এই নিয়োগ দুর্নীতি ফাঁসই বা হলো কি করে, সেই সমস্ত তথ্য নিয়ে ফিরে আসব একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন এই বিশেষ প্রতিবেদন। নিয়োগ দুর্নীতির যে চক্র, সেই চক্র এতদিন ধরে চলেছে। বহু অকৃতকার্য পরীক্ষার্থী শুধুমাত্র টাকার বিনিময়ে তারা চাকরিও পেয়ে গিয়েছেন এবং সেই তথ্য ফাঁস হওয়ার পরেই তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।